বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়েছে। এক মাস পর কমেছে একদিনের সংক্রমণ ও মৃত্যু। ভার্চুয়াল মাধ্যমে শপথ নিল পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা। করোনা প্রতিরোধে অঘোষিত লকডাউন পালনের আহ্বান মমতার। যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের সরবরাহ পাইপলাইনে সাইবার হামলা, জরুরি অবস্থা জারি করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সঙ্গে আছে আমি অনিমেষ কর। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 15,89,00,000-এর বেশি। রোববার বিশ্বে করোনায় 9,900 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 6,42,000-এর বেশি। এক মাস পর বিশ্বে কমেছে একদিনে সংক্রমণ ও মৃত্যু। 4 দিন পর ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে 4 লাখের নিচে। রোববার দেশটিতে শনাক্ত হয়েছে 3,66,499 জন। প্রাণ গেছে 3,748 জনের। এই সংখ্যা এক সপ্তাহে সর্বনিম্ন। তবে ভারতে এখনও রয়েছে অক্সিজেন সহ জরুরি চিকিৎসা সামগ্রীর সংকট। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে জানিয়েছেন, চলতি সপ্তাহেই শেষ হতে চলেছে করোনা টিকার মজুদ। উত্তরপ্রদেশেও অক্সিজেন সংকটে বাড়ছে মৃতের সংখ্যা। ভারত ছাড়াও করোনা সংক্রমণে বিপাকে পড়েছে প্রতিবেশী দেশ নেপাল, শ্রীলঙ্কা। সংক্রমণ বাড়ায় পাকিস্তান জুড়ে চলছে লকডাউন। সংক্রমণ বাড়ায় নতুন করে কড়াকড়ি আরোপ করেছে জাপান। 1 বছর পর সর্বনিম্ন শনাক্ত মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। রোববার দেশটিতে আক্রান্তের সংখ্যা 22,222 জন। 24 ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে 241 জনের। সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় অনেক দেশেই তুলে নেওয়া হচ্ছে কড়াকড়ি। নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করেছে স্পেনের বার্সেলোনা। আগামী সপ্তাহে কড়াকড়ি শিথিলের নতুন ঘোষণা দিতে যাচ্ছে তুরস্ক। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগস্টের মধ্যে ভারতে করোনায় মৃত্যু 10 লাখ ছাড়াবে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের স্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা IHMEর বরাতে এ তথ্য দিয়েছে মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেট। এদিকে দেশটির করোনা পরিস্থিতিকে মানবসৃষ্ট উল্লেখ করে সতর্কতার পরও মোদী সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে উঠে আসে জার্নালে। করোনা মহামারী শুরুর পর কড়া লকডাউন জারি করে প্রথম দফার সংক্রমণ সামলে উঠতে পারলেও দ্বিতীয় দফার সংক্রমণে বিপর্যস্ত পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ ভারত। প্রতিদিন কল্পনাতীত মৃত্যু ও আক্রান্তের রেকর্ড হচ্ছে দেশটিতে। আর ভারতের এই পরিস্থিতির জন্য মোদী সরকারকে দায়ী করেছে আন্তর্জাতিক মেডিকেল জার্নাল দি ল্যান্সেট। সম্প্রতি এক প্রতিবেদনে দেশের এই পরিস্থিতিতে মোদী সরকারের ভূমিকা ও দেশবাসীর প্রতি কেন্দ্রীয় সরকারের এই মনোভাব ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করা হয়েছে। বিজ্ঞানীরা বারবার দ্বিতীয় দফার পূর্বাভাস দিলেও কোনো ব্যবস্থা নেয়নি মোদী সরকার। এপ্রিলের আগ পর্যন্ত দেশটির সরকারের কোভিড-19 টাস্ক ফোর্স কয়েক মাস ধরে বৈঠকেও বসেনি। সেই উদাসীনতার ফলই এখন দেশটির জনগণ ভোগ করছে বলে জানিয়েছে ল্যান্সেট। এছাড়াও করোনা পরিস্থিতিতে 5 রাজ্যে বিধানসভা নির্বাচনে যেভাবে সামাজিক দূরত্ব বিধি লঙ্ঘন হয়েছে সেই প্রসঙ্গও উঠে এসেছে ল্যান্সেটের প্রতিবেদনে। জার্নালে লেখা হয়েছে, দেশের মধ্যে সংক্রমণ হাতের বাইরে চলে যেতে পারে জেনেও কুম্ভ মেলার মতো ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দিয়েছে সরকার। তাতে দেশের বিভিন্ন প্রান্তের অন্তত 70 লাখ মানুষ সমবেত হয়। এর পাশাপাশি চলেছে বড় বড় রাজনৈতিক সভা, দিল্লির কৃষক আন্দোলন। শুধু তাই নয়, কেন্দ্রের ভ্যাকসিন নীতি ও টিকাকরণে ধীরগতির জন্য মোদীকেই দোষারোপ করেছে ল্যান্সেট। এদিকে ল্যান্সেট ছাড়াও অস্ট্রেলিয়া, ব্রিটেনের গণমাধ্যমে ভারত জুড়ে সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মোদী সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা চলছে। সেই সাথে নেহায়েত পরিকল্পনার অভাবে আন্তর্জাতিক ত্রাণ সরবরাহেও ধীর গতি দেখা দিয়েছে বলে সমালোচিত হচ্ছে ভারত সরকার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 5 বছর আগেই করোনাকে জৈব অস্ত্র হিসেবে ব্যবহারের বিষয়ে আলোচনা করছিল চীন। সম্প্রতি অস্ট্রেলিয়ার গণমাধ্যমে এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। একে ভিত্তিহীন বলে প্রতিবেদনের সমালোচনা করেছেন চীনা বিশেষজ্ঞরা।
করোনা ভাইরাসকে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে অস্ত্র হিসাবে ব্যবহারের পরিকল্পনা করেছিল চীন। অস্ট্রেলিয়ান গণমাধ্যমে চীনের একটি গবেষণা থেকে নেয়া তথ্যের ভিত্তিতে এমন দাবি করা হয়েছে। গণমাধ্যমের দাবি, চীনেরই একজন শীর্ষ ভাইরোলজিস্ট লি মেংয়ান কিছু নথি ইংরেজিতে অনুবাদ করে টুইট করেছেন। এসব টুইটে SARS-CoV-2 ভাইরাসটি চীনের সরকারি গবেষণাগারে তৈরি করা হয় বলে দাবি করেছেন। চীনা সেনাবাহিনীর বিজ্ঞানীরা সার্স করোনা ভাইরাসকে জৈব অস্ত্র হিসেবে ব্যবহারের বিষয়ে আলোচনা করছেন বলেও দাবি করেছেন তিনি। চীনা ভাইরোলজিস্টের দাবি, এর ব্যবহার শুধু সামরিক যুদ্ধে সীমাবদ্ধ থাকবে না, এটি বেসামরিক ক্ষেত্রে আতঙ্ক ছড়াতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে রাজনৈতিক ও কৌশলগত সুবিধা আদায়ে কাজে লাগানো যাবে। ভাইরাসকে অস্ত্র হিসেবেও কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেছিল তারা। গবেষণায় চীনা বিজ্ঞানীরা পূর্বাভাস দেন পরবর্তী বিশ্বযুদ্ধে লড়াই হবে জৈব অস্ত্র দিয়ে, এবং সার্স করোনা ভাইরাসকে জৈব অস্ত্রের নতুন যুগ হিসেবে উল্লেখ করা হয়। অস্ট্রেলীয় সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে, এই ভাইরাসের জিন ইচ্ছেমতো পরিবর্তন করে মানব শরীরে ঘাতক অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে। তবে অস্ট্রেলিয়ার গণমাধ্যমের প্রতিবেদনকে ভিত্তিহীন বলে সমালোচনা করেছেন চীনের বিশেষজ্ঞরা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনের করোনা টিকা সিনোফার্মের 5 লাখ ডোজ উপহার হিসেবে বুধবার দেশে আসছে বলে নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। সকালে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে এক অনলাইন ব্রিফিংয়ে এই কথা নিশ্চিত করেন তিনি। চীনের রাষ্ট্রদূত বলেন, 18 বছরের বেশি বয়সীরা সিনোফার্মের টিকা নিতে পারবেন। টিকাটি WHO-র অনুমোদন প্রাপ্ত। টিকা কেনার সিদ্ধান্ত নিতে দেরি করায় দীর্ঘ তালিকার পেছনে পড়েছে বাংলাদেশ। এর ফলে দ্রুত টিকাটি পাচ্ছে না বাংলাদেশ। চীন G2G বা বাণিজ্যিকভাবে বাংলাদেশকে টিকা দিতে প্রস্তুত রয়েছে। তবে চীনের আরেকটি করোনা টিকা সিনোভ্যাক এখনও WHO-এর অনুমোদন না পাওয়ায় এখনই ব্যবহৃত হচ্ছে না বলে জানান চীনের রাষ্ট্রদূত লি জিমিং। টোকিও অলিম্পিক আসন্ন, তবে আয়োজনের পথ এখনও মসৃণ না। করোনায় স্থগিত হওয়া মেগা ইভেন্ট এবছরও গড়াবে কিনা তা নিয়ে সংশয় আছে। জৈব সুরক্ষা বলয়ের প্রস্তুতি নিয়ে অ্যাথলিট ও কর্তৃপক্ষ সন্তুষ্ট, কিন্তু করোনা ঝুঁকিতে অলিম্পিক আয়োজনের বিরোধিতায় আন্দোলন করছে টোকিওবাসী। একদিকে করোনার জরুরি অবস্থা, অন্যদিকে চলছে অ্যাথলেটিক্সের টেস্ট রান। আর টোকিওতে অলিম্পিক বিরোধী মুভমেন্টও এখন বেশ জোরালো। সব মিলে আয়োজকরা যতই আসার কথা শোনান, সত্যিকার অর্থে টোকিও অলিম্পিকের আকাশে শঙ্কার কালো মেঘ। তবে এক বছর পিছিয়ে যাওয়া আসর আয়োজনে চেষ্টার কমতি নেই জাপান সরকার ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের। এরই মধ্যে দর্শক শূন্য স্টেডিয়ামে হয়েছে পরীক্ষামূলক কার্যক্রম। জরুরি অবস্থার মধ্যেও 420 অ্যাথলিট জৈব সুরক্ষা বলয়ে অংশ নেন বিভিন্ন ইভেন্টে। অ্যাথলিটদের প্রতিদিনই করোনা টেস্ট করা হচ্ছে, তাই আয়োজনে বাধা নেই বলে মনে করেন 39 বছর বয়সী স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিন। আমেরিকান হয়েও 2004 অলিম্পিকের দ্রুততম মানব দারুণ আশাবাদী এবারের আসন নিয়ে। প্রতিযোগিতাটি আসলে কিভাবে চলতে পারে তা বোঝার জন্যই পরীক্ষামূলক আয়োজনের প্রয়োজন ছিল। সুরক্ষা বলয়ের কারণে প্রত্যেক অ্যাথলেটই নিরাপদে থাকতে পারবে, এমনকি বিদেশি অ্যাথলেটরা জাপানের নাগরিকদের কোনোভাবেই ঝুঁকির মধ্যে ফেলবে না। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স সভাপতি সেবাস্তিয়ান কোয়ে জানিয়েছেন তাদের প্রস্তুতির কথা। এবারের আসরকে সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। করোনা ভাইরাস প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। অলিম্পিক ইতিহাসে এই আয়োজন স্মরণীয় হয়ে থাকবে। আমরা চ্যালেঞ্জটা নিচ্ছি। some of the most challenging complexities attached to it. 23 জুলাই থেকে অনুষ্ঠেয় টোকিও অলিম্পিক শেষ হবে আগস্টের 8 তারিখ, যেখানে আন্তর্জাতিক কোনো দর্শক থাকতে পারবে না। স্থানীয়দের ব্যাপারে এখনও সিদ্ধান্ত আসেনি। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শপথ নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার 43 জন সদস্য। ভার্চুয়ালি শপথ নেন তারা। মন্ত্রিসভার শপথের পরপরই করোনা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন মমতা ব্যানার্জি। করোনা প্রতিরোধে অঘোষিত লকডাউন পালনের আহ্বান জানান তিনি। মেডিকেল কলেজগুলোতে অক্সিজেন সেন্টার তৈরির আহ্বান জানানোর পাশাপাশি কেন্দ্র সরকারের সমালোচনা করেন মমতা ব্যানার্জি। তার অভিযোগ, নানা প্রতিশ্রুতি দিলেও অর্থ কিংবা টিকা কোনো সহায়তাই করছে না মোদী সরকার।
সোমবার স্থানীয় সময় সকাল 11:15টায় শুরু হয় শপথ অনুষ্ঠান। নির্বাচনের প্রার্থী না হলেও আবারও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক অর্থমন্ত্রী অমিত মিত্র। গত বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেন মমতা ব্যানার্জি। আফগানিস্তানের কাবুলে একটি স্কুলের কাছে একাধিক বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 68 জনে। আহত হয়েছেন 1.5 শতাধিক, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। শনিবার রাজধানীর পশ্চিমাঞ্চলীয় শিয়া জেলার সাইদ আল শাহাদা স্কুলের কাছে বোমা বিস্ফোরণ হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান হতাহতের সংখ্যা নিশ্চিত করেন। হামলার জন্য আফগান সরকার তালেবানকে দায়ী করলেও হামলায় দায় স্বীকার করেছে তারা। গত মাসে 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় ওয়াশিংটন। এরপর থেকে দেশটিতে হামলার ঘটনা বেড়েছে। পূর্ব পশ্চিমে স্বাগত আরও একবার। জ্বালানি তেলের সরবরাহ পাইপ লাইনে সাইবার হামলার জেরে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার থেকেই কলোনিয়াল পাইপলাইনে জ্বালানি সরবরাহ নিশ্চিত হতে থাকে। শনিবার সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। ডার্ক সাইড নামের গ্যাংটি কলোনিয়াল নেটওয়ার্কের 100 জিবি তথ্য আটকে ফেলেছে বলে জানিয়েছে বিবিসি। পাইপলাইনের সংবেদনশীল তথ্য রক্ষায় কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। প্রতিদিন 25 লাখ ব্যারেল জ্বালানি এই পাইপলাইন দিয়ে সরবরাহ করা হয়। জরুরি অবস্থা জারির ফলে সড়ক পথে জ্বালানি সরবরাহের সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এই ঘটনার জেরে 2 থেকে 3% বাড়তে পারে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রের কলোরাডো স্প্রিংস এলাকায় বন্দুকধারীর হামলায় 6 জন নিহত হয়েছে। হামলার পর আত্মহত্যা করেছেন হামলাকারী। পুলিশ জানায় রোববার একটি জন্মদিনের আয়োজনে এই হামলা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলায় নিহত এক নারীর সাথে সম্পর্ক ছিল হামলাকারীর। তবে হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এর আগে মার্চ মাসে কলোরাডোর বোল্ডার শহরের একটি দোকানে বন্দুকধারীর হামলায় 10 জন নিহত হয়। কানাডার ভ্যানকুভার আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীর হামলায় 1 জন নিহত হয়েছে। রোববার রিচমন্ড শহরে বিমানবন্দরের প্রধান টার্মিনালে অতর্কিত গুলি ছুড়ে অজ্ঞাত এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই 1 জন নিহত হন। হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। বর্তমানে বিমানবন্দরে আর কোনো হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। যাত্রীরা সম্পূর্ণ নিরাপদ বলেও জানানো হয়। এই ঘটনার পর বিমানবন্দরটি নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বন্দুক হামলার ঘটনায় তদন্তের পাশাপাশি এটি পরিকল্পিত নাশকতা কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ইতালির প্রাগৈতিহাসিক একটি গুহায় 9 নিয়ান্ডারথালের দেহাবশেষ খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। ধারণা করা হচ্ছে হিংস্র হায়নার শিকার হন তারা। এই উদ্ঘাটনের মাধ্যমে নিয়ান্ডারথালদের নিয়ে গবেষণার পথ খুলবে বলে মনে করেন ইতালির সংস্কৃতি মন্ত্রী। বিজ্ঞানের ভাষায় হোমোসেপিয়েন্স বা মানুষের আদিরূপ নিয়ান্ডারথাল ধারণা রয়েছে প্রায় 40,000 বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয় তারা। সম্প্রতি রোমের দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপকূলবর্তী স্যান ফেলিস সিরসিও শহরের গোয়াত্তারি গুহায় মেলে নিয়ান্ডারথালদের হাড়ের জীবাশ্ম। পাওয়া গেছে খুলির অংশ ও চোয়ালের হাড়ের টুকরাও। ইতালির সংস্কৃতি মন্ত্রী বলছেন এই আবিষ্কারের মাধ্যমে নিয়ান্ডারথালদের নিয়ে গবেষণার পরিধি বাড়ল। 8 নিয়ান্ডারথালের দেহাবশেষ 50,000 থেকে 68,000 বছর আগে, আর সবচেয়ে পুরনো নিয়ান্ডারথালের দেহাবশেষ 90,000 থেকে 1 লাখ বছরের পুরনো হতে পারে। প্রত্নতত্ত্ববিদেরা জানান নিয়ান্ডারথালদের হায়নারা হত্যার পর খাওয়ার জন্য মরদেহগুলো টেনে হিচড়ে গুহায় এনে ফেলে। গুহাটি 1939 সালে নিয়ান্ডারথালদের দেহাবশেষ পাওয়ায় সম্ভাব্য স্থান হিসেবে চিহ্নিত হয়। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব পূর্ব পশ্চিম, তবে তার আগে শিরোনামগুলো মনে করে দেব আরও একবার। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 33 লাখ ছাড়িয়েছে। 1 মাস পর কমেছে একদিনের সংক্রমণ ও মৃত্যু। ভার্চুয়াল মাধ্যমে শপথ নিল পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা। করোনা প্রতিরোধে অঘোষিত লকডাউন পালনের আহ্বান মমতার।
যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের সরবরাহ পাইপলাইনে সাইবার হামলা, জরুরি অবস্থা জারি করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।